আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। একটা প্রবাদ বাক্য আছে ইতিহাস থেকে নেওয়া, সেটা হচ্ছে রোম যখন পুড়ে যাচ্ছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে। যখন এটা হচ্ছে বেসিক্যালি রাজা এবং প্রজাদের মধ্যে চাহিদার যে ডিফারেন্সটা, রাজা চাইবে একরকম, প্রজারা চাইবে আরেক রকম, এবং রাজার যে জীবনযাপন সেটার সাথে প্রজাদের জীবনযাপন মিলে না। রাজা যেরকম করে চিন্তা করবে প্রজা সেরকম করে চিন্তা করবে না। প্রজা বান্ধব রাজা খুব বেশি পাওয়া যায় না। নিরু ছিল ভয়ঙ্কর রকমের প্রজা বিদ্বেষী। সেজন্যই প্রজাদের সুখ দুঃখে নিরুকে পাশে পাওয়া যায়নি। প্রজারা যা চেয়েছে নিরু সেটা করেনি। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে যারা সবসময় ছিল, খুব কম লোককেই আমরা দেখেছি তারা জনগণের বান্ধব হতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনবান্ধব ছিলেন এবং সেজন্যই তার সময় বাংলাদেশে উন্নতি হয়েছিল। সর্বজন স্বীকৃত কিছু উন্নতি বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেখা গিয়েছিল। তার আগে কিংবা তারপরে কোনো সময় বাংলাদেশে আমরা নিরুদারকে পেয়েছি, আমরা জনবান্ধব কোনো রাজনীতিবিদকে পেইনি, জনবান্ধব কোনো সরকারকে পাইনি। বর্তমানে আমাদের যে তারেক রহমান সরকার ক্ষমতায় আছেন, তারা জনগণের জন্য কাজ করার চেষ্টা করছেন। হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ফুয়েল কার্ড, বিদেশি কার্ড, স্বাস্থ্য কার্ড, নানা রকমের কার্ড দিচ্ছেন। এখন যে জিনিসটা একটা কার্ড দিয়ে হতে পারে, সেটা 10টা কার্ড দিয়ে তিনি কি অর্জন করতে চাচ্ছেন সেটা সমাজের অনেক লোকজন নানাভাবে সেটাকে সমালোচিত করছে। প্রচারণার মধ্য দিয়ে তিনি আসলে জনগণের কাছে ভোট কেন্দ্রিক রাজনীতি করছেন। সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করতে হলে স্ট্রাকচারাল যে কাজ, সে কাজগুলো করতে হবে। সরকারের মধ্যে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে আসতে হবে। ইকোনমিতে কর্মচাঞ্চল্য নিয়ে আসতে হবে। জনগণ যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। খাদ্যদ্রব্যের দাম যেহেতু কম হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি ফুয়েলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়ে যাচ্ছে, যার ফলে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সব কিছুই বেড়ে যাচ্ছে। এনবিআরের মধ্য দিয়ে আমরা দেখেছি ট্যাক্সের যে বিশাল বোঝা জনগণের উপর পড়ে যাবে, সেটার ভার মানুষ আগামী কত বছর দিতে হবে তার কোনো ঠিক নেই। আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নয়নের যে এই কার্যক্রমগুলো তাদের সরকার নিয়েছে, সেটার সুফল জনগণকে পেতে হলে আর 3 বছর লাগবে। এবং এই 3 বছর নাগাদ হয়তো দেখা যেতে পারে যে বিএনপি সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তারও কোনো ঠিক নাই। এবং ওই সময়টাতে যেটা হবে, বিএনপি সরকার নতুন একটা নির্বাচনের মুখোমুখি হতে পারে। আওয়ামী লীগ দেশে অশান্তি তৈরি করতে পারে, দেশের মধ্যে রাজনীতিতে নানা রকমের বিবাদ তৈরি হতে পারে। এখন যেটা নিয়ে কথা বলছিলাম, রোম যখন পড়ছিল নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সব সময় জনবান্ধব ছিল না। আমরা দেখেছি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব যারা দেশের বাইরে আছে, তারা নানা রকমের অনুষ্ঠান আয়োজনের কথা বলছে, তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কথা বলছে। কিন্তু আমাদের সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা দেখেছি 6টা জেলাতে আর্মিকে নিযুক্ত করা হচ্ছে। আমরা দেখেছি 24শে জুলাইতে কোটা আন্দোলনে আর্মিকে নিযুক্ত করা হয়েছিল, জরুরি অবস্থা জারি করা হয়েছিল, নানা রকমের কিছু করা হয়েছিল। এখন বিএনপি সরকার আর্মিকে যে নামাচ্ছে, সেটা জনগণের বিরুদ্ধেই নামাচ্ছে। সেটা জনগণের পক্ষে নামাচ্ছে কি? জনগণের বিরুদ্ধে নামাচ্ছে। কেন? রাজনীতি করার অধিকার সবার আছে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কারা নিষিদ্ধ করেছে? জনগণ নিষিদ্ধ করেছে, সরকার নিষিদ্ধ করেছে। সরকারে কি জনগণ আছে? আছে, জনগণের 30%, 40% কিছু একটা। এখন হাসিনা সরকার একই কাজ করেছে। সরকারের থেকে বাংলাদেশের 100% মানুষের মতামত তারা নিজেদেরকে মনে করেছে যে তাদেরকে দিয়েছে, সেজন্য তারা জনগণের বিরুদ্ধে গিয়ে নানা কাজ করেছে। সেজন্যই তারা জুলাইতে সেনাবাহিনী নামিয়েছিল এবং ছাত্র জনতা তার বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছিল।
এখন বিএনপি যে আর্মিকে নামিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠেকানোর জন্য যে কাজটা করছে, সেটা তারা সরকারে আছে, জনগণ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তারা সেটা দাবি করছে। কিন্তু আমরা দেখেছি 26-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করেনি। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে ইলেকশনের একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা জনগণ সবাই জানে। কেননা কোনো একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নিজেরা নির্বাচন করে ফেলা, সেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সুতরাং 26-এ যে নির্বাচনটা হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচন হয়নি, সেটা বেসিক্যালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এবং আমরা দেখেছি সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আর্মি। একই রকম করে হাসিনার সময় এরাই কী করতো, বড় ভূমিকা পালন করতো। তাহলে আমরা যে কথা নিয়ে কথা বলছিলাম, রোম যখন পড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের পুলিশ প্রশাসন এরা জনবান্ধব না। সেজন্যই জনগণের বিরুদ্ধে গিয়ে তারা জুলাইতে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। এখনও তারা জনগণের বিরুদ্ধে গিয়ে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য, নানা রকমের কষাঘাত জনগণের উপর ফেলছে এবং রাজনৈতিক দলকে রাজনীতি থেকে বাইরে রাখছে এবং একদলীয় রাজনীতির প্রচলন করেছে, যেখানে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের 40-50% জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে আমরা হাসিনার সময় হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, এখন ইউনূসের সময় ইউনূসের বিরুদ্ধে কথা বলছি, এখনও কথা বলছি। আমরা চাচ্ছি বাংলাদেশটা গণতান্ত্রিক হয়ে উঠুক, বাংলাদেশটা জনগণের হয়ে উঠুক, বাংলাদেশে যাতে কোনো রকম বৈষম্য না হয়। 24-এ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, হাসিনা বৈষম্য করেছিল, কোটা দিয়ে বৈষম্য করেছিল। এখন ইউনূস বৈষম্য করেছে, বিএনপিও বৈষম্য করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৈষম্যমূলক সমাজই প্রতিষ্ঠিত হয়েছে। কখনো সমঝোতার সমাজ হয়নি, কখনো সকলকে নিয়ে চলা হয়নি, কখনো গণতান্ত্রিক হয়ে ওঠেনি। হাসিনার সময়কে আমরা ফ্যাসিজম বলছি, এখনকার সময়কে আমরা কি গণতান্ত্রিক বলবো? কেন বলবো? কারণ অন্যদেরকে আমরা কি করছি, দমন পীড়ন করছি, তাদের বয়সকে শুনতে দিচ্ছি না, তাদেরকে সংগঠিত হতে দিচ্ছি না, তাদের কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছি না। এগুলো তো ফ্যাসিজমেরই উদাহরণ। এখন সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থকদের ভোটে নির্বাচিত সরকার, তাদের বিএনপি সরকারের কাছে চাহিদা ছিল তারা জনবান্ধবভাবে, গণবান্ধবভাবে, দেশবান্ধবভাবে, উন্নয়ন বান্ধবভাবে। কিন্তু আমরা দেখতে পাই অনেক কিছুই এই সরকার থেকে অনুপস্থিত আমরা দেখতে পাই। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করছেন, সেখান থেকে তিনি চীনে যাবেন। পত্রপত্রিকায় নানা কলাম লিখছে। একটা কলাম চোখে পড়েছে যেখানে বলা হচ্ছে গোলামীর পররাষ্ট্রনীতি থেকে স্বাধীন পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ পদার্পণ করেছে। গোলামী বলতে ইন্ডিয়ার কথা বলেছে। এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করা ছাড়া বাংলাদেশের তো আসলে কোনো রকম গতি নয়। তাহলে পেপার পত্রিকা যেগুলো লিখেছে সেগুলো তাদের নিজস্ব মতামত, খুব বেশি চিন্তা করে লিখেছে এমন না, প্রোপাগান্ডা হিসেবে তারা ছেড়েছে। এখন বাংলাদেশের দুই দিকে যেহেতু ভারত, বাংলাদেশের 3 দিকেই ভারত। এখন ভারতের বড় 7টা রাজ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণে, পূর্বে, আর পশ্চিমে তো ভারতের বিশাল একটা অংশ। সুতরাং বাংলাদেশকে বাদ দিয়ে ভারত তার পররাষ্ট্রনীতি, ভারত তার কোনো রকম উন্নয়ন কার্যক্রম কিছুই পরিচালনা করতে পারবে না। বাংলাদেশ যদি ভারতের উন্নয়ন কার্যক্রমে বাধা হয়, তাহলে ভারত বিকল্প ব্যবস্থা তাদেরকে চিন্তা করতে হবে। ভারতের নিজস্ব প্রয়োজনে ভারতকে সেটা করতে হবে। এখন ভারতের 7টা রাজ্যের উন্নয়নের জন্য তাদের যেহেতু যোগাযোগের ব্যবস্থা খুব একটা ভালো নাই, সুতরাং বাংলাদেশের মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। এখন এই অবস্থায় বাংলাদেশের উচিত হচ্ছে ভারতের সাথে উইন উইন, মানে ভারতও জিতে যাক, বাংলাদেশও জিতে যাক, এমন একটা পররাষ্ট্রনীতিতে যাওয়া। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের একটা বড় ভূমিকা ছিল। এখন আমরা যদি বলি যে ভারত তার নিরাপত্তার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছে, সেটাও বলতে পারি। এখন আমরা যেভাবে দেখি, এখন আপনি যদি বিবাদের পথে যেতে চান আপনি একরকম করে দেখবেন, আপনি যদি বন্ধুত্বের পথে যেতে চান আপনি ভিন্নভাবে দেখবেন। বিবাদের পথে গেলে কেউই আগাতে পারে না, বন্ধুত্বের পথে গেলে সবাই আগাতে পারে। বাংলাদেশের জিডিপি গ্রোথ, বাংলাদেশের গত 17 বছরের স্থিতিশীলতা, সব কিছু, অথবা আওয়ামী লীগকে যে ভারত এত বেশি পছন্দ করে তার একটাই কারণ হচ্ছে আওয়ামী লীগের ভারত বান্ধব নীতি, প্রতিবেশী বান্ধব নীতি। এখন
বাংলাদেশ প্রতিবেশী বান্ধব হতে পারছে না কেন, হচ্ছে না কেন? আমি সেটা জানি না। হয়তো বিশ্বাসের একটা ব্যাপার আছে। ভারত যেহেতু আওয়ামী লীগের সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, বিএনপি ভারতের উপর বিশ্বাস রাখতে পারছে না। একই রকম করে ভারতও বিএনপির উপর বিশ্বাস রাখতে পারছে না। সেজন্যই আমরা দেখতে পাই তারেক রহমানের পররাষ্ট্রনীতি চীনমুখী হতে, মালয়েশিয়ামুখী হতে, পাকিস্তানমুখী হতে, আফগানিস্তানমুখী হতে, আমেরিকামুখী হতে, মাঝখান থেকে ভারত দূরে সরে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্রনীতিতে আমরা দেখেছি শুধুমাত্র একমুখী ছিল, ভারতমুখী নীতি ছিল। ভারতের উপর ভিত্তি করে তাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হতো। ভারত যেটা বলতো সেটাই তারা পছন্দ করত, সেটাই তারা ফলো করত। সুতরাং বিশ্বাস এবং আস্থা তারেক রহমান সরকারের সাথে ভারতের বর্তমান সরকারের অথবা ভারতের সরকারের সাথে এখনো প্রতিষ্ঠিত হয়নি। প্রতিষ্ঠা হওয়ার জন্যে সময় লাগবে। ছোট ছোট কিছু কার্যক্রমে বিশ্বাসটা অর্জন করতে হবে। আমরা ঠিক জানি না সেই বিশ্বাসটা বাংলাদেশ অর্জন করতে পারবে কিনা, অথবা ভারতও সেই বিশ্বাসটা দিবে কিনা। এখন চীনের সাথে বাংলাদেশ যদি খুব বেশি এগিয়ে যায়, যেমন চীনকে কি দিয়েছে, একটা ফ্রি ইকোনমিক জোন দিয়েছে চিটাগাংয়ের আনোয়ারাতে। এখন সেই জিনিসটা আওয়ামী লীগ সরকার অনেক দিন ধরে সেটা ধামাচাপা দিয়ে রেখেছিল, যাতে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্টটা না বাড়ে। বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট যাতে না বাড়ে সেটা আমেরিকাও চাচ্ছে। আমেরিকার বর্তমান রাষ্ট্রদূত ক্রিস্টেনসন সেই মিশন নিয়ে আমরা দেখেছি, তিনি সিনেটে যে শুনানি সেখানে বলেছেন, বাংলাদেশে এসে বলেছেন, অথবা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নানা মিটিং মিছিলে গিয়ে বলেছেন, তারেক রহমানের সাথে নানা মিটিং মিছিলে গিয়ে বলেছেন। সুতরাং চীনকে ঠেকানো এটা হচ্ছে কি ভারতের এবং আমেরিকার দুজনেরই কিন্তু একটা খুব বড় একটা এজেন্ডা। গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের বড় একটা এজেন্ডা। অন্যদিকে চীন হচ্ছে কমিউনিস্ট ভিত্তিক দেশ। এখন বাংলাদেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে আছে, অন্যদিকে আছে চীন। এখন বাংলাদেশ কোন দিকে বেশি করে ঝুলে যাবে? আমরা চাই বাংলাদেশ যেদিকে ঝুলে যাক, বাংলাদেশের সরকার যাতে জনবান্ধব হয়, জনগণের জীবনকে যাতে খুব বেশি বাধাগ্রস্ত না করে, ট্যাক্সের বার্ডন যাতে যেটা দিয়েছে সেটা যাতে উন্নয়ন দিয়ে লাঘব করার চেষ্টা করে, কর্মসংস্থান দিয়ে লাঘব করার চেষ্টা করে, জিডিপি বাড়ানোর মধ্য দিয়ে লাঘব করার চেষ্টা করে, সেবাগুলা সচল রাখার মধ্য দিয়ে চেষ্টা করে। আমরা দেখেছি ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে কোনো একজন দিন দরিদ্র মানুষ খুঁটিতে লাশ হয়ে ঝুলেছিল। বাংলাদেশে যদি অভাব অনটন যদি দিন দিন বাড়তে থাকে, জিডিপি যদি কমতে থাকে, জিডিপির গ্রোথ যদি কমতে থাকে, জনগণের মধ্যে যদি অভাব অনটন বাড়তে থাকে, তাহলে এরকম চুরি দাগড়ি বাটপাড়ি একদম তৃণমূল লেভেলে চলে যাবে। আমরা জানি তৃণমূল লেভেলের লোকজন কম্পারেটিভলি সৎ হয়। কায়িক শ্রমের মধ্য দিয়ে তারা কি করে নিজেদের দিন সংহার করে, খাবার দাবারের ব্যবস্থা করে। আর যারা হোয়াইট কালার জব করে, বড় বড় অফিসে জব করে, তাদের বড় একটা অংশ হচ্ছে লুটপাটের উপরেই থাকে। এবং সেটা আমাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে বড় বড় পলিসি মেকাররা সেই কাজে অংশগ্রহণ করে। সেজন্য আমরা দেখতে পাই সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশিদের যে টাকার পরিমাণ সেটা দিন দিন হাজার হাজার কোটি টাকা করে বেড়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংক বিমাগুলো লুটপাট হতে দেখা যাচ্ছে। বাংলাদেশের শেয়ার বাজার লুটপাট হতে দেখা যাচ্ছে। 5টা ব্যাংক একত্রিত হয়েছে, লুটপাট করে সেগুলোকে নাই করে দিয়েছে। 9টা ফিন্যান্স লুটপাট করে নাই করে দিয়েছে, সেগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আমানতকারীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা সাংগঠনিক প্রতিষ্ঠানে দলীয় লোকজন বসিয়ে দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চা না করে যেটা করা হচ্ছে, ফ্যাসিজমের চর্চা করা হচ্ছে। এখন এই ফ্যাসিজমের ফলটা কি হবে সেটা আমরা হাসিনার শাসন আমলে দেখেছি, সেটা আমরা এরশাদের স্বৈরাচারী শাসনের সময় দেখেছি। এখন সরকার যদি খুব বেশি ফ্যাসিস্ট হয়ে যায়, সরকার যদি খুব বেশি অগণতান্ত্রিক হয়ে যায়, সেক্ষেত্রে খুব স্বাভাবিক নিয়মেই জনগণের মধ্যে আন্দোলন বাঁধাচাড়া দিয়ে উঠবে এবং সেগুলোকেই যারা বাংলাদেশ ছেড়ে এখন পালিয়ে আছে তারা সংগঠিত করবে। যেমন করে বিএনপি গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল এবং তার সুফল তারা এখন সরকারে এসে পাচ্ছে। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে নতুন করে একটা গণ আন্দোলন তৈরি করতে হবে এবং সরকার যদি জনবিরোধী কার্যক্রম হাতে নেয় তাহলে গণ আন্দোলন
তৈরি করা আওয়ামী লীগের জন্য সহজ হবে। সুতরাং সরকারকে সাবধান থাকতে হবে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।